সবাইকে স্বাগত জানাচ্ছি জেএসআরএম নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয়টি রেখেছি সংকটাপন্ন বেগম খালেদা জিয়া। এই বিষয়টি নিয়ে কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য আমার অতিথিরাও ঠিক এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে গেছেন। আজ আমার সাথে যুক্ত হয়েছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন, তিনি আছেন আমার সাথে, এবং আছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তিনি আছেন আমার সাথে যুক্ত হয়েছেন আজকে। এবং বেগম খালেদা জিয়ার আজকের একদম শেষ মুহূর্তের এই যে কেমন আছেন তিনি, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। শুরুটাই আমি আসলে করতে চাই জনাব তারেক রহমানের একটা ফেসবুক পোস্ট থেকে। আমরা এই অংশটুকু নিয়েছি। আমি জনাব ছোটন আপনাকে একটু এই প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে, তিনি বলছেন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এও বলেছেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁর জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। বেগম খালেদা জিয়া এখন কেমন আছেন? তারেক রহমানের ফিরতে বাধা কোথায়? এই প্রশ্নটা দিয়ে যদি শুরু করি, যে জনাব তারেক রহমানের তো সকল মামলা আমরা যত জানি যে সে মামলাগুলো থেকে তিনি অব্যাহতি পেয়ে গেছেন, বা এখন সকলেই, এবং দেশীয় একটা নির্বাচনী পরিবেশে আছে সবকিছু। মায়ের সংকটাপন্ন অবস্থা, এবং আমরা যতদূর জানি বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি বেগম খালেদা জিয়ার অবস্থা আসলে খুবই সংকটাপন্ন। এই সময়টা তাঁর আসলে দেশে ফিরে আসতে মানে বাধাটা কোথায়? আইনগত কোনো বাধা কি আছে? ধন্যবাদ আপনাকে। আমি আজকের এই শোতে প্রথমেই আপনাদের চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরের সকল মানুষের কাছে আমি দোয়া কামনা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পত্নী, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি বলেছেন যে খুবই সংকটাপন্ন। আসলে আজকে আমরা খুবই ভারাক্রান্ত, আমাদের কণ্ঠ ভারী হয়ে আসছে, চোখে জল আসছে। আমরা দোয়া করি উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। সারা বাংলাদেশের, এই বাংলাদেশের আজকে ওনাকে প্রয়োজন, বড্ড বেশি প্রয়োজন। সো আমি চাইবো সারা দেশের মানুষ এবং পৃথিবীর যত মানুষ ওনাকে চিনেন ওনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করেন। আপনি যে প্রশ্নটি করেছেন যে তারেক রহমানের দেশে ফিরতে বাধাটা কোথায়, তারেক রহমান আপনি জানেন যে বাংলাদেশের তিনি এখন একটি আমি যদি বলি যে একজন নেতা যিনি পুরো বাংলাদেশটাকে একেবারে ঐক্যবদ্ধ করেছেন, যিনি গত 17 বছর এই দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। আইনগত কোনো বাধা ওনার নেই, ওনার যতগুলো মামলা ছিল সবগুলো মামলাতে উনি খালাস পেয়েছেন, কিন্তু উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি এমন একটি অবস্থায় আছেন যে মায়ের স্পর্শ পেতে কার না মন চায়। এটি এত বেশি আবেগের এবং এত বেশি ভালোবাসার। মা পৃথিবীতে, মায়ের উপরে আর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পদ নেই। তো সেখানটায় উনি কিন্তু বলেছেন, উনি উত্তরও দিয়ে দিয়েছেন যে আমি একা এই সিদ্ধান্ত নিতে পারবো না। কেন? কে নেবে? এই সিদ্ধান্তটা অনেক কিছুর উপরে জড়িত। আমি যদি বলি, বাংলাদেশের সরকারের কাছে উনি নিরাপত্তা চেয়েছেন, ওনার জন্য নিরাপত্তা ব্যবস্থার ব্যবস্থা হয়তো করা হচ্ছে, কিন্তু এরপরে আসলে বলছেন যে উনি এমন একটা ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের জায়গা থেকে উনি হয়তোবা, যেই দায়িত্বশীল জায়গা থেকে হয়তোবা ওনাকে এখনো সেই পুরোপুরি সিগন্যালটা দেওয়া হয়নি, বা এই কারণেও হয়তো উনি দেশে ফিরতে পারছেন না বলে আমি মনে করছি। আমি একটু ছোট্ট করে আরেকটা ফেসবুক পোস্টের যোগ করি। সেটা হলো যে জনাব শফিকুল আলম, প্রেস সচিব, তিনি একটি মন্তব্য করেছেন ফেসবুকে, এবং তিনি বলেছেন জনাব তারেক রহমানের আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি তার বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধি নিষেধ রয়েছে কিনা এটা জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেছেন এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই। তিনি আরও উল্লেখ করেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আপনার কাছে আবারও চলে যেতে চাই জনাব। আচ্ছা, সেখানে বলা হচ্ছে যে সরকারের নিকট থেকে কোনো বাধা নেই, কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশের যে এখন যে বর্তমান পরিস্থিতি, এই অন্তর্বর্তীকালীন সরকার তারা চেষ্টা করছে বাংলাদেশের আইন শৃঙ্খলা
বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এবং বাংলাদেশে এখন একটা নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। আপনি জানেন যে সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো তারা কিন্তু অলরেডি তাদের প্রাথমিক প্রার্থীদেরকে ঘোষণা করে দিয়েছে, কিন্তু এরপরেও যেই একটি আশঙ্কা কিন্তু থেকেই যায়, সেই কারণে হয়তো বা তারেক রহমান মনে করছেন যে এই সংকটাপূর্ণ অবস্থায় মায়ের পাশে এসে হয়তো উনি দাঁড়াবেন, আমরা আশা করি। এর আগে তার ভাই মারা গেছে, তিনি দেখতে পান নাই, এবং সেই সময়টা একেবারে বৈরী একটা পরিবেশ ছিল, সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু এখন যে অবস্থাটা আছে, পুরো দেশ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছে। এবং আমার তো মনে হয়, আমি যদি একটু মোস্তফা কামালকে এই অংশে যুক্ত করি, আপনি কি কখনো দেখেছেন যে কোনো রাষ্ট্রপ্রধানের জন্য, আমি জানি না, আমার বয়সে হয়তো বা হয়নি, আপনি কি দেখেছেন কিনা যে কোনো রাষ্ট্রপ্রধানের জন্য দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ মানে সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করছে তার ফিরে আসার জন্য, মানে তাকে সুস্থ হয়ে ফিরে আসার জন্য? আপনি কি কখনো দেখেছেন? জি, ধন্যবাদ আপনাকে। এবার দেখছি সাবেক রাষ্ট্রপ্রধানের জন্য, কিন্তু বেগম খালেদা জিয়াকে শুধু সাবেক সরকার প্রধান বললে কম বলা হবে, সাবেক প্রধানমন্ত্রী বললে এটা কম বলা হয়, পরিপূর্ণ হয় না, তার পরিচয় এখানেই সীমাবদ্ধ নয়। অথবা শুধু বিএনপির চেয়ারপারসন বললেও কম বলা হয়, অথবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের স্ত্রী, সেটা বললেও কম বলা হয়। তিনি এইসব মাত্রাগুলো পেরিয়ে গেছেন, এর মধ্যে তার স্কেলটা এখন ভিন্ন অবস্থানে, অর্থাৎ একক পরিচয়ে তাকে আর রাখা যাচ্ছে না। তাহলে কি পরিচয় দিতে হয়? সেটা হচ্ছে ঐক্যের একটা প্রতীক তিনি, সেটা যেমন রাজনীতিতে এবং গোটা রাষ্ট্রেও। এখন আপনি খেয়াল করে দেখুন কতগুলো তিনি নিজেকে যেই মাত্রা একটা প্রতিষ্ঠানে নিয়ে গেছেন, প্রথমত খোদা তাআলার আশীর্বাদ, দ্বিতীয়ত তিনি নিজে। কিভাবে সেটা? তিনি কতগুলোর মৃত্যু দেখেছেন গত 17-18 বছরে। তিনি তার মায়ের মৃত্যু দেখেছেন, তার বড় বোনের মৃত্যু দেখেছেন, তার ছোট ছেলের মৃত্যু দেখেছেন, ছোট ভাইয়ের মৃত্যু দেখেছেন। আরও কতগুলো ঘটনায় আমরা তাকে বিলাপ করতে সম্ভবত 2বার বা 3বার দেখেছি আমি পেশাগতভাবে। একটা হচ্ছে তার স্বামীর মৃত্যুর সময় বিলাপ করতে দেখেছি, ফুটেজগুলো এখনো আছে। তার মায়ের মৃত্যুর সময়, তার ছোট ছেলের মৃত্যুর সময়, অর্থাৎ কোকোর মৃত্যুর সময়। আরেকটি হচ্ছে বিডিআর বিদ্রোহের নামে কতগুলো সেনা কর্মকর্তা হত্যার দিনে তিনি বিলাপ করেছেন। এর বাইরে তাকে যখন বাড়ি ছাড়া করা হয় সেদিন শুধু অঝরে কেঁদেছেন, বিলাপ করেননি, চোখ মুছেছেন। এরকম বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে একদিকে হচ্ছে তিনি কষ্ট সহিষ্ণু, ওই কষ্টের মধ্যে প্রতিক্রিয়া শুধু চোখের জল দিয়েই শেষ করেছেন। আবার দেখেন প্রতিহিংসার শিকার তার মতো বাংলাদেশের রাজনীতিতে আর কেউ হয়নি। জীবন্ত মৃত্যুর স্বাদ দেওয়ার যত আয়োজন আছে তার জন্য কিন্তু সবে করা হয়েছিল। আপনার বোধহয় খুব তাজা কথা, মনে থাকার কথা, বয়স তো 80, মরে 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 না তো, এই বক্তব্যটা কার ছিল? একজন সাবেক প্রধানমন্ত্রীর, অর্থাৎ একজন শেখ হাসিনার। বেগম খালেদা জিয়া কিন্তু এটা জবাব দেননি। এটা কোড আন কোড পড়েছি কিন্তু আমি। লিভারে অসুখ, এই ধরনের অসুখ কাদের কেন হয়, অর্থাৎ তার অসুখ বিসুখ নিয়েও তাচ্ছিল্য করা, ভেংচি কাটা, তিনি ওগুলোর জবাব কিন্তু দেননি, কখনোই দেননি। আরও স্পষ্ট করে দেখুন, 24-এর 5 আগস্টের পর বেগম জিয়ার বক্তব্য সম্ভবত আমরা 2বার শুনেছি, ছোট্ট ছোট্ট কয়েকটা বাক্যে। একবারও তিনি বলেননি যে আমি নির্যাতিত, আমি এখন প্রতিশোধ নেব, বা তিনি তার যন্ত্রণার কথা কিন্তু একবারও বলেননি। অর্থাৎ জাতির ঐক্যের প্রতীক হওয়া, সহিষ্ণুতার সিম্বল হওয়া খোদা তাআলা হয়তো বা সবার ভাগ্যে রাখেননি, অথবা ওই যোগ্যতা সবাইকে দেননি। তো ওই রকম জায়গায় এখন বেগম জিয়ার যে অসুস্থতা, আমরা বিষয় দুটাকে কিন্তু গুলিয়ে ফেলছি। এর মধ্যে কিন্তু কারো কারো ভিন্ন মতলব, এরই মধ্যে আজকে 2 দিনেই কিন্তু স্পষ্ট। প্রথমত বেগম খালেদা জিয়া অসুস্থ। এই অসুস্থতা নিয়ে এক সময় যখন নোংরা রাজনীতি হয়েছে তারা তাদের পরিণতি বরণ করেছেন। এখন দেখা যাচ্ছে ওটার সাথে লাগিয়ে দেওয়া হচ্ছে যে তারেক রহমান আসেন না কেন। তো এটা তো আগের ন্যারেটিভ। এটা তো বেগম খালেদা জিয়া যখন কারাবন্দী ছিলেন অথবা মাঝে মধ্যে একটু প্যারোলে মুক্তি পেয়েছেন, তখনও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝে মধ্যে এই প্রশ্নটা ছুটতেন। তারেক রহমানের নামের সাথে তিনি আরো কিছু বিশেষণ যোগ করতেন, নোংরা কদাকার ভাষায় তুই তুকারি করে বলতেন। তো ওই সময় কিন্তু তারেক রহমান সাহেব কখনো জবাব দেননি। উনি চাচ্ছিলেন যে আসুক হয়তোবা, অথবা এটা নিয়ে একটা নোংরা রাজনীতি করা। বেগম খালেদা জিয়াও জবাব দেননি, এবং খুব দক্ষতার সাথে বিএনপিও কিন্তু এর জবাবে যায়নি, সেটা বিচক্ষণতার পরিচয় দিয়েছে। আজকে কোন পর্যায়ে গেলে এমনিতে মায়ের প্রতি সন্তানের টান যেটা, এটা কিন্তু নিজে বলতে হয় না,
আমরা সাহিত্যে পড়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, মায়ের চিঠি পেয়ে বা মায়ের ডাক পেয়ে তিনি দামোদর নদী পেরিয়ে মায়ের সাথে দেখা করতে গেছেন। এটা কিন্তু আমাদের পাঠ্যতেও ছিল। এটা সাহিত্যের বাস্তবতা। আর আমাদের সামাজিক বাস্তবতা হচ্ছে মায়ের পরশ চায় না, বিশেষ করে সংকটকালে অথবা অন্তিমকালে ওইরকম সন্তান পৃথিবীতে নাই। তারপরও পরিস্থিতির এমনই এক অনিবার্যতা, তারেক রহমান সাহেবকে সেটা স্ট্যাটাস দিয়ে বলতে হয়েছে। তো এই স্ট্যাটাস দিয়ে বলতে গিয়ে দু একটা লাইনে কিন্তু তিনি তার অবস্থান একদম পরিষ্কার করে দিয়েছেন যে তার এখানে আসার সিদ্ধান্তটা তার একার উপর নির্ভর করে না। খাঁটি বাংলা কথা এটা। মানে আমি যদি বলি, নজরুল ইসলাম ছোটন একটা বলছিলেন যে তারপরও তো একটা আশঙ্কা থেকে যায়, মানে এক ধরনের ভীতি কাজ করছে কিংবা এক ধরনের আশঙ্কা কাজ করছে যে মানে আদারওয়াইজ কিছু তো একটা হতেই পারে, অন্যথায় কিছু তো একটা হতে পারে বলেই তো তিনি তার নিরাপত্তার আবেদন করেছেন। আবার তার আসার বিষয়টার সাথে তো আমরা যদি ভুলে যাই, তার যাওয়ার বিষয়টাও তো মনে রাখতে হবে। তার যাওয়ার বিষয়টা তো শকে ছিল না, যে শকে তিনি লন্ডন যাননি। পরিস্থিতির অনিবার্যতায় তিনি লন্ডন গেছেন অথবা তাকে লন্ডন পাঠানো হয়েছে। তো সেখানে রাজনীতির উপাদান ছিল, কূটনীতির উপাদান ছিল, আরও অনেক কিছুর ইনভলভমেন্ট ছিল। তো নিশ্চয়ই এখন আসার পথেও ওই ইনভলভমেন্টগুলো রয়েছে, যেটা তার বক্তব্যতে অত্যন্ত পরিষ্কার যে তার একক নিয়ন্ত্রণে নেই তার আসার বিষয়টা। তাহলে পরিস্থিতিটা কত তার জন্য কঠিন। বাদ বাকিদের জন্য আমরা তবে কিন্তু যদি দিয়ে নানান রচনা বলতে পারি, এটা না সেটা, সেটা না এটা, কিন্তু যিনি ভোগেন বেশি ওই যাতনাটা কিন্তু তিনিই বোঝেন। কিন্তু এর মধ্য দিয়ে আমরা খেয়াল করে দেখছি মায়ের চেয়ে মাসির দরদের মতো কেউ কেউ এটাকে একটু বেশি ফোকাস করতে চাচ্ছেন যে তারেক রহমান আসে না কেন। মানে যাবতীয় যন্ত্রণা তার, অসুস্থ তার মা, তিনি আসবেন সেটাই তো স্বাভাবিক। তো তিনি যে আসতে পারছেন না এটাই তো অস্বাভাবিকতা। তো এটা এই বেদনায় কাঁদে আমরা খেয়াল করছি যে আশপাশে কোনো কোনো মহলের মধ্য থেকে খুব একটা উতলা দরদ খেয়াল করছি। স্পষ্ট বুঝাই যাচ্ছে এই দরদগুলো আসলে দরদ নয়, একেবারেই এই নিয়ে কিছু কথামালা তৈরি করা। তার মানে কিছুটা আশঙ্কা তো থেকে গেছে কোথাও না কোথাও। আমরা নিশ্চয়ই বিরতির পরে এসে দর্শক জানবো, আরো অনেক কথা জানার আছে। বেগম খালেদা জিয়া সংকটাপন্ন, এই বিষয়টি নিয়ে কথা বলছি। অবশ্যই আপনারা থাকবেন নিশ্চয়ই আমাদের সাথে। একটা বিরতি নিচ্ছি। ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। সংকটাপন্ন বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়াকে নিয়ে আলোচনা করছিলাম। আলোচনা চালিয়ে যেতে চাই, শুরু করতে চাই অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন আপনাকে দিয়ে। আইনগত বাধা কিংবা আশঙ্কার কথা বারবার আমরা বলছি, এবং মোস্তফা কামালও যেমনটা বলছিলেন যে তিনি হয়তো বা বুঝতে পেরেছেন জনাব তারেক রহমান সাহেব যে কোথাও কিছু একটা হয়তো বা সমস্যা হতে পারে বলে তিনি দেশে ফিরছেন না বা দেশে ফিরতে চাইছেন, পারছেন না। সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা আছে সেই নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন, বেগম খালেদা জিয়াও প্রার্থী হয়েছেন। এই সব কিছু ইকুয়েশন যদি আমরা মিলাতে যাই তাহলে সেক্ষেত্রে ওই আশঙ্কা তো তখনও থেকে যায়, তাই নয় কি? দেখেন, আসলে বেগম খালেদা জিয়াও প্রার্থী, তারেক রহমানও প্রার্থী। এখন আশঙ্কা, পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। মানে আজকে যে পরিস্থিতি, যেমন আপনি দেখবেন যে সশস্ত্র বাহিনী দিবসে কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু সেনা সদরে গিয়েছিলেন প্রোগ্রামে। তো তার 3-4 দিন মানে পরে যে উনি অসুস্থ হয়ে যাবেন, জীবন না সংকটাপন্ন হয়ে যাবে, কেউ কি কল্পনা করেছিল? করে নাই কিন্তু। তাহলে এখন ইউ নেভার নো হোয়াট গোনা হ্যাপেন। সো আজকের যে পরিস্থিতি সেটা যে আগামীকালকে উত্তরণ হবে না সেটা কিন্তু আমরা বলতে পারছি না। আর যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে, ডিসেম্বরের সেকেন্ড উইকে শিডিউল ঘোষণা হবে, তো সেই অনুযায়ী সেক্ষেত্রে আমার মনে হয় তারেক রহমান অবশ্যই দেশে আসবেন, দেশে এসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন, রাজনীতিতে অংশ নেবেন এবং নির্বাচনও করবেন। এবং আমরা হয়তো আশা করব যে তিনি হয়তো বাংলাদেশের আগামীর দেশের সরকার প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। যদিও আমরা কায়মনো বাক্যে চাই, যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ, কিন্তু সারা বাংলাদেশের 18 কোটি মানুষ চায় যে তিনি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করুন। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা যদি ওনাকে সুস্থ করেন সেটা ভিন্ন কথা। কিন্তু এই মুহূর্তে তারেক রহমান আজকে দেশে আসার যে আশঙ্কা সেটা কালকে হয়তো নাও থাকতে পারে। আপনি আকাশে মেঘ, এই মেঘ, এই রোদ্দুর, তো রাজনীতিও কিন্তু এমন। রাজনীতির আকাশে এই হঠাৎ আলোর ঝলকানি, এই হঠাৎ মেঘাচ্ছন্ন। আপনি যদি দেখেন যে 1/11 থেকে শুরু করে যদি আমরা বেগম খালেদা জিয়া, 1/11 না, আমি আরও পেছনে ফিরতে চাই, সেই এরশাদ বিরোধী আন্দোলন, এবং যদি তারও আগে ফিরতে চাই সেই 75-এর যেই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, সেই শাসন ব্যবস্থা থেকে কিন্তু বেগম খালেদা জিয়া অনুপ্রেরণা ছিলেন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রে ফেরত পাঠানোর জন্য, সেখানে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রে ফেরত আসছিল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি প্রথমবারের মতো সরকার গঠন করে। তারপরে এর আগে অবশ্য এরশাদ বিরোধী যে আন্দোলন ছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল, সেখানেও কিন্তু যে আপোষহীন নেত্রী, সেই আপোষ কিন্তু তিনি করেননি। ওনার জীবনে উনি বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে তারপর 1/11 আসলো, ওনার শুধু সাথে শুধু তো তার নামের সামনে এই আপোষহীন নেত্রী শব্দটি এই শব্দটি তো আর যোগ হয়নি। তাহলে আপনি দেখেন সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেখান থেকে তিনি আপোষ করেননি। তারপরে বিএনপি রাষ্ট্র পরিষদে অংশগ্রহণ করলো 2 বার, তারপর 1/11 আসলো। 1/11 ওনার সাথে বিভিন্ন রকমের সমঝোতা করতে হয়েছে যে আপনি চলে যান দেশ ছেড়ে, আপনাকে অংশীদার করবেন, কিন্তু তিনি সেটা করেননি। সেই আপোষ না করে তিনি আবারও সেই দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে তিনি কিন্তু দেশ ছেড়ে যাননি। তারপরে যখন আবার উনি চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন, তখনও কিন্তু ওনার নামে কুৎসা বলা হয়েছে যে আর তিনি দেশে ফিরে আসবেন না, কিন্তু না, তিনি দেশে ফিরে এসছেন। এবং দেশে উনি জানতেন যে ওনার নামে মামলা আছে, ওনার নামে সাজা হবে, সেই সাজার সম্ভাবনা মাথায় নিয়ে কিন্তু উনি বাংলাদেশে ফিরে এসছেন এবং সেই অন্ধকার প্রকোষ্ঠে কিন্তু চলে গিয়েছেন। আজকে ওনার যে অজীবন সংকটাপন্ন, আমি বলবো সেই যে মিথ্যা মামলায় তিনি একে সাজা দিয়েছিলেন, যিনি আজকে পলাতক, সারা বাংলাদেশের মানুষ যে উল্লাস করেছিল, যার ফাঁসির রায় হয়েছে, সেই দণ্ডপ্রাপ্ত সেই আসামি, ফাঁসির আসামি যিনি কুৎসা রটনা করেছিলেন, তিনি কিন্তু তাকে জেলে পুরেছেন। এবং সেই জেলে আমরা যদি বলি যে মেডিকেলের বাসা স্লো পয়জনিং করে আজকের বেগম খালেদার এই জীবন সংকটাপন্ন অবস্থা। তো এই দেশের মানুষের যে রাজনীতির যে অধিকার, যে ভোটের অধিকার, যে মানুষের কথা বলার অধিকার, গণতন্ত্র, এই বেগম খালেদা জিয়া হচ্ছে ঐক্যের প্রতীক। সারা বাংলা, আমি যদি বলি সারা পৃথিবীতে নেলসন ম্যান্ডেলাকে আমরা দেখবেন, দক্ষিণ আফ্রিকা যে সংগ্রাম করেছেন দীর্ঘ 27 বছর। আমরা যদি বলি যে নেলসন মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার, তিনি যেই দেশটাকে তুলে নিয়েছেন, আমি মনে করি বেগম খালেদা জিয়া তাদের থেকেও আমার মনে হয় অনেক বেশি উৎসাহে থাকবেন। যে একটা দেশের একজন মানুষের জন্য সারা বাংলাদেশের মানুষ একটি কামনা প্রার্থনা করছে যে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। আমি মনে করি তিনি, আমরাও দোয়া করি যে তিনি সুস্থ হবেন এবং এই দেশটার জন্য তাকে এখন প্রয়োজন। যে কোনো একটি দল বাদে প্রত্যেকটি দল, প্রত্যেকটি রাজনৈতিক দল এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মী সমর্থকদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই দোয়াটি করছেন বা এই প্রার্থনাটি করছেন সব সময় বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে ফিরে আসার জন্য। আমি একটু চলে যেতে চাই, যেটা বলছেন এটা কিন্তু বেগম খালেদা জিয়ার প্রাপ্তি, অবশ্যই অবশ্যই তার প্রাপ্তি। এবং একজন গৃহবধূ থেকে একজন রাজনীতিবিদ, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একমাত্র আপোষহীন নেত্রী, এই যে বিশেষণটি আমরা যুক্ত করি তার নামের পেছনে, অবশ্যই এর কারণ আছে। তিনি বারবার বলেছেন আমি দেশ ছেড়ে যাব না, আমি দেশ ছেড়ে কোথাও যাব না, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। মোস্তফা কামাল পরিষ্কার করে আসছেন বরাবরই। যেটা আপনি খেয়াল করবেন 5 আগস্টের পরবর্তী সময়েও যদি আমরা দেখি, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে অন্য দলের লোকজনও একটু অপেক্ষায় থেকেছে। বিএনপির নানানজন তো নানান কথাই বলেন, প্রতিদিন 3 বেলা 3 রকম কথাও বলেন। জামাত থেকে তো ডজনে ডজনে কথা বলা হয় প্রত্যেক দিনে, কিন্তু মানুষ অপেক্ষা করেছে বিভিন্ন বিষয়ে যে বেগম খালেদা জিয়া কিছু একটা বলেন কিনা। আপনি খেয়াল করে দেখবেন বেগম খালেদা জিয়া যে 2-3টা দফায় বক্তব্য রেখেছেন ছোট্ট ছোট্ট করে, প্রত্যেকটাতেই ওনার কমন বক্তব্য ছিল জাতীয় ঐক্যের কথা। এবং তার বক্তব্যের সাথে সাথে দেখবেন কিন্তু পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। তো যে কারণে তিনি এখন এটা তার পৃথিবীতে তার প্রাপ্তি, এটাও হয়তো ভবিষ্যতে পাঠ্য বইতে জায়গাও করে নিতে পারে যে সব দলের লোকজন তার জন্য দোয়া করছে। আজকে এনসিপির একজন নেত্রী এবং একজন নেতা একটা বক্তব্য রেখেছেন, কোনো মহল থেকে ট্রল করা হচ্ছে নেগেটিভলি সেটাকে। তো আবার যেহেতু সময়টাই একটু খেই হারানোর সময়, কে কোনটা বলি আমরা হয়তো বা ঠিকভাবে আমরা অনেকটা মাত্রাও বুঝতে চাই না। তারা বলেছেন যে আল্লাহ যেন শেখ হাসিনার ফাঁসি দেখার জন্য হলেও বেগম খালেদা জিয়াকে তার দীর্ঘায়ু করেন, সুস্থ করে দেন। এখন আপনি ট্রল করতে পারেন, নানা নেগেটিভ ব্যাখ্যা করতে পারেন, কিন্তু তাদের দিক থেকেও দেখেন আকাঙ্ক্ষার একটা মাত্রা আছে। আরেক দলের নেত্রীর জন্য, যেখানে এনসিপি নেতারা গত কয়েকদিন কিন্তু বিএনপি জামাতের বিরুদ্ধে নানান কথা বলছে, নানান অভিযোগ ছুটছে প্রত্যেক দিন, ওই তারাও দেখেন আজকের বক্তব্যটা কিরকম। উপদেষ্টাদের কয়েকজন কিন্তু হাসপাতালে তার খোঁজ খবর নিতে যাচ্ছেন, অর্থ হচ্ছে দোয়া করতে যাচ্ছেন। সাধারণ মানুষ মনে মনে বসে আলোচনা করে, আলোচনার মধ্য দিয়েও তার জন্য কিন্তু শুভকামনা আসে, তার মঙ্গল কামনা আসে, সেটাই দোয়া কিন্তু একেবারে নামাজে বসে কেবলার দিকে মুখ করে হাত তুলে করতে হয় না, আলোচনার মধ্য দিয়েও শুভকামনা আসে, অর্থাৎ দোয়া করা হয়। তো ওই জায়গায় বেগম খালেদা জিয়া যে অর্জন করেছেন, সেখান থেকে বিএনপির নেতা কর্মী প্রত্যেকের জন্য কিন্তু শিক্ষণীয় বিষয় আছে। তাদের তো ফিক্সড ডিপোজিট বলতে যেটা বোঝায়, বিএনপির ফিক্সড ডিপোজিট,
সেটা এক সময় বলা হতো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম, যে তার ইমেজ বিক্রি করে বিএনপি টিকে আছে। হয়তো যদি কেউ এটা নেগেটিভলি বলে, নেগেটিভলিও হতে পারে, কিন্তু তথ্য হিসাবে সঠিক। আবার বেগম খালেদা জিয়া ওই ফিক্সড ডিপোজিটটাকে আরো হৃষ্টপুষ্ট করেছেন। তিনি নিজেও একটা বিরতি নিয়ে আসেন, তিনি নিজেও একটা প্রতীক হিসাবে আবির্ভূত হয়েছেন বাংলাদেশের রাজনীতিতে, যেটা শুধু বিএনপির জন্য নয়, অবশ্যই অন্য দলের জন্য শিক্ষণীয়। এই জায়গাটাতেই আটকে থাকতে চাই। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছি। সংকটাপন্ন বেগম খালেদা জিয়া, আজকে এই বিষয়টি নিয়ে কথা বলছি। ঠিক এই মুহূর্তে তিনি কেমন আছেন আমরা এখন পর্যন্ত জানি না, যদিও আমরা শুধুমাত্র প্রার্থনা করতে পারি তার জন্য। আমি এই শুরুতেই এখন চলে যেতে চাই অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন। সেটা হলো যে যেমনটা মুস্তফা কামাল বলছিলেন যে মানে একজন বেগম খালেদা জিয়া আসলে সব দলের জন্য অনুকরণীয়। মানে বাংলাদেশে বর্তমানে যতগুলো রাজনৈতিক দল আছে, আপনি একজন নারী নেত্রী হিসেবে যদি তাকে বলেন, একজন প্রধানমন্ত্রী হিসেবে যদি তাকে বলেন, একজন আপসীন নেত্রী হিসেবে যদি বলেন, বাংলাদেশের প্রত্যেকটা নারী নেত্রী তথা নেতাদের কাছে তিনি অনুকরণীয়। এমনটাই তো। আপনি কি বলবেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন? আসলে এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে উপমা দিয়ে মানে শেষ করা যাবে না। যেমন কেউ একজন বলছিলেন আজকে যে বাংলাদেশের হৃৎপিণ্ড, যে পুরো বাংলাদেশটাই আজকে উনার শ্বাস প্রশ্বাসের সাথে কিন্তু দুলছে, যে উনি এমন একটা জায়গায় বাংলাদেশকে নিয়ে এসছেন, যেটা আগেও বলেছেন মোস্তফা ভাই, যে ঐক্যের উনি 2টি ভাষণ দিয়েছেন 5ই আগস্টের পরে। সেই দুটো কথা কিন্তু একটি কথাই বলেছেন, যে বাংলাদেশে আমি ঐক্য চাই। এবং উনি বলছিলেন যে আমরা আগের বক্তব্যগুলো উনি যখন সুস্থ বলছিলেন, আমরা কোনো প্রতিহিংসা চাই না। উনি কোনোদিন কোনো প্রতিহিংসামূলক কোনো বক্তব্য, কোনো বিদ্বেষমূলক বক্তব্য বাংলাদেশে কেউ বলতে পারে না। এবারে রাজনীতিটা নতুন ধারার রাজনীতির এক ধরনের ঘোষণা উনি দিয়েছিলেন। জি, উনি বলেছেন যে আমরা নতুন করে এই বাংলাদেশটাকে গড়তে চাই, যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না, কোনো রাজনৈতিক বিদ্বেষ থাকবে না, কাদা ছোড়াছুড়ি থাকবে না। একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ, যেই বাংলাদেশটি হোঁচট খেয়েছে স্বাধীনতার এতগুলো বছর পরেও, যেই বাংলাদেশটা থমকে গিয়েছিল, সেই বাংলাদেশটাকে আবার নতুন করে সাজানোর জন্য তিনি কিন্তু ঐক্যের ডাক দিয়েছিলেন। আমরা আশা করি, জাতি আশা করে যে তিনি আবারও আমাদের মাঝে সুস্থ হবেন এবং উনি বাংলাদেশের এই রাষ্ট্রের দায়িত্ব নেবেন। এই মুহূর্তে যে উনি আপসহীন, উনি অনুকরণীয়, উনি ঐক্যের প্রতীক, উনি গণতন্ত্রের যেটা বলা হয় যে মানসকন্যা, বা তারপরে ওনাকে যদি বলা হয় যে কি বলবো, আমি আসলে ভাষাই খুঁজে পাচ্ছি না আজকে, যে আসলে কোন বিশেষণ দিয়ে ফ্যাসিজমের যেই ফ্যাসিজমটাকে যে উনি যেই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন, সেই ফ্যাসিজমটা বিদায় নিয়েছে কিন্তু উনি যে জেলখানায় যে এক একটি দিন ছিল, সেই ফ্যাসিজমের এক একটি অধ্যায় দূর করার, যে উনার এই কারাবরণ ছিল ফ্যাসিজম মুক্ত হওয়ার বাংলাদেশের জন্য একটি অধ্যায়, যে অধ্যায় তিনি নিজেকে তিলি তিলি শেষ করে দিয়েছেন এই জেলখানার প্রকোষ্ঠ। বেগম খালেদা জিয়া নিভৃতে, একেবারে নীরবে, একেবারে গোপন বলতে একেবারে নিঃসঙ্গভাবে রেখে, এবং আপনি যেমনটা বলছিলেন যে প্রায় স্লো পয়জনিং এর মতো তাকে একটু একটু করে শেষ করা হয়েছে। এটার কি কোনো বিচার কোনোদিন হওয়া সম্ভব? এটা আসলে এই স্লো পয়জনিং এর বিচার, এটা আসলে একটু হয়তো ভবিষ্যতে হতেও পারে। এই স্লো পয়জনিংটার বিচার হয়তো ভবিষ্যতে হতেও পারে। আমি যেমনটি বলছিলাম, উনি এমন একটি মানুষ যে উনি এই দেশের জন্য উনি ওনার ছেলেকে হারিয়েছেন। আরাফাত রহমান কোকো উনি যখন মারা যায় সেখানে উনি হারিয়েছেন, তিনি কিন্তু তারপরে কোনো আপোষ করেননি। উনি তার বড় ছেলের সাথে দীর্ঘদিন এই বিচ্ছেদ, উনি কিন্তু তাও আপোষ করেননি। উনি কিন্তু, আমি আগেই বলেছি যে উনাকে জেলে যেতে হবে। উনি জানতেন যে ওই হাসিনা সরকার ওনাকে সাজা দিবেন, সেই সাজা মাথা নিয়েও কিন্তু উনি দেশে ফিরে এসেছেন এবং তিনি কিন্তু জেলে গিয়েছেন। হাসি মুখে উনি কিন্তু কারাবরণ করেছেন এই দেশটার জন্য। যখন এই বাংলাদেশ আজকে আরেকটি সংকটের মুখে, আমি বলবো একটি রাজনৈতিক, যে আমরা দেখছি যখন বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন বেগম খালেদা জিয়াকে, সেই মুহূর্তে কিন্তু উনি অসুস্থ হয়ে পড়েছেন। আমার মনে হচ্ছে যে 18 কোটি মানুষ তার দোয়ায় উনি ইনশাআল্লাহ সুস্থ হবেন, উনি ফিরে আসবেন। আমরা সেটাই প্রত্যাশা করতে চাই। অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, আপনাকে এই মুহূর্তে আমি এই অংশে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি চলে যেতে চাই মোস্তফা কামাল আপনার কাছে। একজন বেগম খালেদা জিয়া কিন্তু প্রতিদিন আসে না। তার যে রাজনৈতিক প্রজ্ঞা, তার যে দূরদর্শিতা, কিংবা তার যে দিক নির্দেশনা এবং নতুন বাংলাদেশ গড়ার তার যে আকাঙ্ক্ষা, সেটিকে আসলে কিভাবে বিশ্লেষণ করা যায়, ব্যাখ্যা করা যায়? খুব কম সময়ে নিশ্চয় করা যায় না, তারপর অল্প সময়ের মধ্যে করতে হবে। আমাদের নতুনরা, অর্থাৎ তারুণ্য একটা শব্দ ব্যবহার করে, দুটো শব্দ দিয়ে,
খুব সুন্দর লাগে শুনতে, নতুন বন্দোবস্ত। তো নতুন বন্দোবস্ত কিন্তু ঘোষণা দিয়ে হয় না, সেটা করতে হয় আচরণ দিয়ে। বেগম খালেদা জিয়ার একটা বিশেষ আচরণ যদি আপনি খেয়াল করেন, দীর্ঘদিন থেকেই নিজে কখনো তিনি একটি কটু শব্দ উচ্চারণ করেছেন ওই রেকর্ড নেই। তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোনো কটু কথার জবাব দেননি তিনি কখনো। এটা কিন্তু মোটা দাগের এক ঘটনা বাংলাদেশে, একবারও জবাব দেননি। আওয়ামী লীগ থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংসদেও তাকে নানান মন্তব্য করে, যেগুলো মুখ দিয়ে উচ্চারণের মতো নয়, লেখার মতো নয়, লিখতে গেলেও কলম আটকে যাবে, বলতে গেলে ঠোঁট আটকে যাবে, জিহ্বা আটকে যাবে, অনবরত ওইসব শব্দ উচ্চারণ করতেন। আমি নিজে যেটা সংসদ কাভার করতে গিয়েও দেখেছি। রাজপথেরটা তো দূরে দূরে, পল্টন থেকে করলো একটা, নানান জায়গা থেকে করলো, কখনো তিনি তাকিয়েও দেখেননি বা জবাবও দেননি। এই গেল একদিক। দ্বিতীয় একদিক দেখেন, আমি যেটা একটু আগে বলেছিলাম যে দোয়া করা কিন্তু আনুষ্ঠানিক বিষয় নয়, একদম মসজিদে গিয়ে গির্জায় গিয়ে দোয়া করার বিষয় নয়। কে কিভাবে স্মরণ করে, আমি এখানে ব্যতিক্রম দুটা জিনিস উল্লেখ করি। গত 2-3 দিনের বিএনপি নেতারা তার জন্য দোয়া করবেন, সেটাই স্বাভাবিক, বা বিএনপি জাতীয়তাবাদী মনা তারাও দোয়া করবেন, সেটা স্বাভাবিক। ছোট্ট দুটা ঘটনা উল্লেখ না করলেই নয় এখন প্রসঙ্গক্রমে। ঢাকার কোনো একটি আসন থেকে একটি ছেলে দাঁড়িয়েছে, সে খুব উশৃঙ্খল কথাবার্তা বলে। প্রত্যেকদিন তার কাজ হচ্ছে বিএনপিকে গালমন্দ করা, প্রত্যেকদিন এখন নতুন নতুন শব্দ দিয়ে সে গালমন্দ করে, বডি ল্যাঙ্গুয়েজে মারাত্মক। ওর একটা স্ট্যাটাস দেখলাম আজকে আমি, সে বলছে সে জীবনে কোনো নেতা নেত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তোলেনি, ওই ইচ্ছাও তার নেই। তার কথাবার্তা এরকম। কিন্তু বেগম খালেদা জিয়া যদি তার মাথায় একটু হাত বুলিয়ে দিতেন, এটা হতো তার জীবনের একটা অর্জন। বুঝতে পেরেছি। খেয়াল করেছেন উপলব্ধিটা? হ্যাঁ। জামাতের একজন নেতা, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সম্ভবত, ডক্টর মাসুদ, তিনিও কিন্তু বিএনপির বিরুদ্ধে খুব আক্রমণাত্মক কথা বলেন, প্রায় প্রত্যেক দিনে বলেন। সম্ভবত গতকাল অথবা পরশু তিনি একটা স্মৃতিচারণ করেছেন যে তার জীবনের একটা শ্রেষ্ঠ অর্জন হচ্ছে বিতার্কিক হিসাবে একবার সে বেগম খালেদা জিয়ার কাছ থেকে একটা পদক নিয়েছিল, সেটা তার জীবনের অন্যতম অর্জনের একটা। তো মানুষের মুখ দিয়ে কখন এগুলো স্মরণ হয়, যখন ভেতর থেকে ভালোবাসা আসে, তখনই আসে। অবশ্যই আমরা চাই মোস্তফা কামাল, বেগম খালেদা জিয়া তার এই সংকটাপন্ন অবস্থা থেকে অন্তত এবারের জন্য হলেও সৃষ্টিকর্তা যেন তাকে ফেরত আনেন, কারণ অনেক কাজ বাকি আছে এখন পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন এবং মোস্তফা কামাল, দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আজকের মতো ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।